শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি আবারও ফিরে এসেছি তোমাদের মাঝে আমার দ্বিতীয় পর্ব, মানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের ক্লাসটি মূলত জেএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে আমি সাজিয়েছি। আমরা গত ক্লাসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 5 নাম্বার রুলস পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব 6 নাম্বার রুলস থেকে। ঠিক আছে, চলো আমরা ক্লাসে ফিরে যাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যেই আমাদের 6 থেকে 10 নাম্বার রুলস পর্যন্ত লিখে রেখেছি। এখানে আমি তোমাদেরকে প্রথমে দেখাতে চাই, এফ মানে হচ্ছে অ্যাফার্মেটিভ, এন্ড জি মানে হচ্ছে নেগেটিভ। মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকলে নেগেটিভে কি হবে সেগুলো আমি ইতিমধ্যেই লিখে রেখেছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা রুলসেরই একটা একটা করে উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব। চলো শুরু করি। 6 নাম্বার রুলসে লিখছি বোথ ডট ডট এন্ড অথবা শুধু এন্ড। বোথ ডট ডট এন্ড অথবা শুধু এন্ড থাকলে নেগেটিভ করার সময় নট অনলি ডট ডট বাট অলসো বসবে। এই রুলসের প্রেক্ষিতে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো এখানে লিখে রেখেছি এক্সাম্পলস, এরো চিহ্ন দিয়ে দেখিয়েছি 6 নাম্বারের এক্সাম্পল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ কামাল এন্ড জামাল আর গুড ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ বোথ ডট 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 ডটে কি রয়েছে, একটি সাবজেক্ট। বোথ ডট ডট এন্ড পেয়েছি কিনা, রুলস অনুযায়ী বোথ ডট ডট এন্ড পেয়েছি। আচ্ছা, এরপরে দেখো তাহলে বোথ এন্ড থাকলে আমাদের নেগেটিভ করার সময় কি করছি, নট অনলি কামাল বাট অলসো জামাল আর গুড ফ্রেন্ডস। তাহলে আমরা বুঝতে পারতেছি বোথ এর পরিবর্তে নট অনলি ব্যবহৃত হয়েছে, এন্ড এর পরিবর্তে বাট অলসো ব্যবহৃত হয়েছে, বাকি সবকিছু হুবহু বসে গিয়েছে। এই ক্ষেত্রে আমি আরেকটু করে সংযুক্ত করতে চাই। এখানে এন্ড লিখেছি আমি, তাহলে বোথ ডট ডট এন্ড থাকলে এরকম করব। আর যদি শুধু এন্ড থাকে, সাপোজ এখানে যে বোথটি রয়েছে সেই বোথটি তোমাদের প্রশ্নে উল্লেখ নেই, শুধু লেখা আছে কামাল এন্ড জামাল আর গুড ফ্রেন্ডস। কামাল এন্ড জামাল আর গুড ফ্রেন্ডস, বোথ উল্লেখ নেই। সেই ক্ষেত্রেও তোমার থেকে মনে মনে ধরে নিতে হবে প্রথম সাবজেক্টের আগে বোথ রয়েছে, প্রথম সাবজেক্টের আগে বোথ রয়েছে। সেই অনুযায়ী প্রথম সাবজেক্টের আগে তোমাকে নট অনলি বসাতে হবে। যদি বোথ না থাকে, শুধু এন্ড থাকলেও বোথের পরিবর্তে মনে মনে বোথ আছে ধরে নট অনলি বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে উত্তর নেগেটিভ করলে উদাহরণটির আসবে নট অনলি কামাল বাট অলসো জামাল আর গুড ফ্রেন্ডস। এরপরে দেখো আমি 7 নাম্বার রুলসে লিখেছি as soon as থাকলে নেগেটিভ করার সময় no sooner had ডট ডট দেন বসবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as থাকলে নেগেটিভ করার সময় no sooner had বসবে। দেখো আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চাই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি একটা উদাহরণ লিখছি, as soon as the thief saw the police, he ran away. As soon as the thief saw the police, he ran away. এই বাক্যটাতে as soon as রয়েছে, আমরা এখানে পড়েছি as soon as থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as থাকলে নেগেটিভ করার সময় no sooner had ডট ডট দেন বসবে। এখন কিভাবে নেগেটিভ করব সেটা দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি as soon as থাকে, as soon as এর পরিবর্তে বসবে no sooner had, no sooner had। as soon as এর পরিবর্তে যেহেতু no sooner had বসে, এরপর বসবে সাবজেক্ট the thief। এখন একটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখানে no sooner had লেখার সময় যেহেতু had পারফেক্টের চিহ্ন, had পারফেক্টের চিহ্ন, সেহেতু এই বাক্যে আমাদের মূল ভার্বটি রয়েছে, সেই মূল ভার্বটির ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 লিখতে হবে। যেমন আমরা জানি saw এর ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে seen। no sooner had the thief seen the police। এরপর আমরা এখানে একটা ছোট্ট করে কমা দেখতে পাচ্ছি, সেই কমার পরিবর্তে বসবে দেন, বাকিটা হুবহু বসে যাবে then he ran away। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে আসি আমরা রুলস নাম্বার 8 এ।
রুলস নাম্বার 8 এ আমরা দেখিয়েছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে নেগেটিভ করার সময় নেভার বসবে। এই ক্ষেত্রে নেভারের পরে আরো কিছু কাজ আছে, সেটা আমরা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন দেখো রুলস নাম্বার 8 এর উদাহরণ। একটা উদাহরণ লিখছি, দেখো আই অলওয়েজ রিমেম্বার মাই ফ্রেন্ডস। আমি সবসময় আমার বন্ধুদের মনে করি বা স্মরণ করি। এই বাক্যটাকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে বসবে বলেছি নেভার। অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে বলেছি, এখানে নেভার বসিয়েছি। এরপরে কিছু কাজ আছে বলছিলাম, সেটা হচ্ছে আমরা যদি অর্থের খেয়াল করি, এই বাক্যটাতে অর্থ হয়েছে আমি সর্বদা আমার বন্ধুদের স্মরণ করি। তাহলে নেগেটিভ করার সময় আমি প্রথম দিনই বলেছিলাম তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কখনো অর্থের পরিবর্তন হবে না। মানে আমি আমার বন্ধুদের স্মরণ করি, এটা ঠিক রাখতে হবে। তাহলে আমি আমার বন্ধুদের স্মরণ করি, এটাকে না বলে রূপান্তর করতে গেলে আমি আমার বন্ধুদের ভুলে যাই না, এই জাতীয় একটা বাক্য আসবে। তাহলে আই নেভার, আমি কখনো না কি করি না, ভুলে যাই না। রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট। রিমেম্বারের বিপরীত শব্দ লিখতে হবে এখানে, ফরগেট মাই ফ্রেন্ডস। আই নেভার ফরগেট মাই ফ্রেন্ডস। তাহলে তোমার আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ এর পরিবর্তে নেগেটিভ করার সময় নেভার বসবে। কিন্তু নেভারের পরবর্তী যে শব্দ, অলওয়েজ যে পরবর্তী শব্দটা আছে, নেভার এর পরে লেখার সময় তার বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এখানে অলওয়েজ এর পরিবর্তে যে শব্দটি থাকবে, এখানে আছে রিমেম্বার, রিমেম্বারের বিপরীত শব্দ লিখতে হবে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তাহলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে। পাশাপাশি যে কাজটা দেখিয়েছি সেই কাজটাও তোমাদের করতে হবে, সেটা হচ্ছে কি রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট লিখতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব রুলস নাম্বার 9 এ, যেটাতে লিখেছি আমি সুপারলেটিভ ডিগ্রি। এই রুলসটি একটু ক্রিটিক্যাল টাইপসের, তাই মনোযোগ সহকারে খেয়াল করবে। রুলস নাম্বার 9 এর যে এক্সাম্পলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। রুলস নাম্বার 9 এ লিখেছি আমি সুপারলেটিভ ডিগ্রি। তোমরা এই সুপারলেটিভ ডিগ্রি নাম শুনে এসেছো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রিতে। সেই ডিগ্রি পড়লে আশা করি তোমাদের এই বিষয়টা জটিলতা কেটে যাবে। কিন্তু তারপরও যেহেতু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর একটি রুলসে এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে, সেহেতু আমি কিছুটা আলাপ তোমাদের সাথে করব। বাকি বিষয়টা যে জটিল বিষয়টা বা জটিলতাটা আশা করি ডিগ্রি পড়ানোর পরেই তোমাদের কেটে যাবে। এই ক্ষেত্রে 9 নাম্বার রুলসে একটা উদাহরণ লিখছি। ধরো রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রি মানে হচ্ছে সবার সাথে তুলনা করা হয়। কার সাথে? সবার সাথে। এখানে আমি রহিমকে তুলনা করেছি ক্লাসের সব ছেলেদের সাথে, মানে রহিম ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। তাহলে ক্লাসের সবার সাথে রহিমের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য এটাকে আমি সুপারলেটিভ ডিগ্রি বলছি, যেটা ডিগ্রি বলে তোমাদের আরো ক্লিয়ার হবে। এই বিষয়, এই এক্সাম্পলটাকে যদি নেগেটিভ করতে হয় আরেকটা রুলস রয়েছে, সেটা হচ্ছে নো আদার boy in the class is as good as Rohit। এই উপায়ে তোমাদের এই 9 নাম্বার রুলসের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। এই ক্ষেত্রে তোমাদের দুইটা স্ট্রাকচারের প্রয়োজন হবে, যেটা আমি লিখে দিচ্ছি। এই স্ট্রাকচারটা হচ্ছে তুলনীয় ব্যক্তি বা বস্তু প্লাস অক্সিলারি ভার্ব সিঙ্গুলার প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস একই জাতীয়
ব্যক্তি বা বস্তু। এই স্ট্রাকচারের ডিটেইলস তোমরা পাবে যখন আমরা ডিগ্রি পড়ব। আর নেগেটিভের যে স্ট্রাকচারটা এখানে লেখা হয়েছে সেটা হচ্ছে নো আদার প্লাস একই জাতীয় ব্যক্তি বা বস্তু প্লাস অক্সিলারি ভার্ব সিঙ্গুলার প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস তুলনীয় ব্যক্তি বা বস্তু। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। এই রুলসটাতে যেগুলো খুঁটিনাটি বিষয় আছে, জটিলতা আছে, এগুলো আমরা কম্পারিজন অফ ডিগ্রি অ্যাডজেক্টিভ বা ডিগ্রি পড়ার সময় তোমাদেরকে ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আমরা এখন চলে যাই 10 নাম্বার রুলসে। 10 নাম্বার রুলসে আমি লিখেছি সামটাইমস থাকলে নট অলওয়েজ বসে। সেই রুলসের ভিত্তিতে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, দেখো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে, নেগেটিভ করার সময় নট অলওয়েজ বসবে। দেখো, মাই ফ্রেন্ডস sometimes visit me. My friends sometimes visit me. এই বাক্যটাকে নেগেটিভ করতে হলে সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ বসবে। কিন্তু নট অলওয়েজ বসার ক্ষেত্রে একটু কাজ আছে, সেটা হচ্ছে নট কখনো একা বসতে পারে না, এটার সাথে যে কোনো একটা অক্সিলারি ভার্ব বসতে হয়। এখন অক্সিলারি ভার্বটা বসবে কিসের উপর ভিত্তি করে? আমরা টেন্স বা রাইট ফর্ম ভার্ব পড়ার সময় শিখছিলাম অক্সিলারি ভার্ব নির্ধারিত হয় সাব সেন্টেন্সের টেন্স এবং সাবজেক্টের উপর ভিত্তি করে। এখানে বাক্যটা আছে প্রেজেন্ট টেন্সে, আর সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেহেতু এই বাক্যটার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে ডাজ। তাহলে যখন আমি এটাকে নেগেটিভ করব, মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ visit me. My friends does not always visit me. তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি এই 5টি রুলস। 6 নম্বরে আমি লিখেছিলাম বোথ ডট ডট এন্ড থাকলে অথবা শুধু এন্ড থাকলে নেগেটিভ করার সময় নট অনলি ডট ডট বাট অলসো বসবে। আর as soon as এর ক্ষেত্রে no sooner had ডট ডট দেন বসবে। always এর ক্ষেত্রে নেগেটিভ করার সময় নেভার বসবে। সুপারলেটিভ ডিগ্রিটা একটা বিস্তারিত বিষয় আছে, কিছুটা জটিলতাও আছে, যা কিছুটা তোমাদেরকে ধারণা দিয়েছি, বাকিটা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি ক্লাসে ক্লিয়ার করে দেওয়া হবে। 10 নাম্বার হচ্ছে সামটাইমস থাকলে নেগেটিভ করার সময় নট অলওয়েজ বসবে। এই ক্ষেত্রে অক্সিলারি ভার্বের ব্যবহারটা তোমাদের মনে রাখতে হবে। আর আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি অক্সিলারি ভার্বের ব্যবহারের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টেন্স, বাক্যটি কোন টেন্সে আছে, এবং বাক্যটির সাবজেক্ট। এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে তোমরা অক্সিলারি ভার্ব নির্ধারণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 10 নাম্বার রুলস এর পরে এখন 11 নাম্বার রুলস থেকে 15 নাম্বার রুলস পর্যন্ত করব। তোমরা দেখতে পাচ্ছ আমি 11 নাম্বার রুলসে লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে, নেগেটিভ করার সময় নট এ ফিউ হবে। তাহলে আমরা উদাহরণে যাচ্ছি, দেখো এরপরে রুলসটাও বলে ফেলি কারণ দুইটাই সম্পর্কিত। পরের রুলসে লিখেছি এ ফিউ থাকলে নট মেনি। প্রথম খুব খেয়াল করো, 11 নাম্বার রুলসে লিখেছি মেনি থাকলে নট এ ফিউ, আর 12 নাম্বার রুলসে লিখেছি এ ফিউ থাকলে নট মেনি। খেয়াল করো, উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। উদাহরণ লিখেছি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এটা 11 নাম্বার রুলসের ভিত্তিতে লিখেছি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি আছে?
মেনি, আমরা নেগেটিভ করার সময় লাগবে নট এ ফিউ, তাহলে মেনি এর পরিবর্তে বসিয়ে দিলাম নট এ ফিউ, বাকিগুলো যেমন রয়ে গেছে তেমনই রেখে দিয়েছি। বুঝতে পেরেছি? দেখো 12 নম্বর রুলসে লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ফিউ থাকলে নেগেটিভ করার সময় নট মেনি বসবে। তাহলে আমি বিপরীত করে লিখি, উল্টা করে যদি লিখি I have a few friends, এই যে 12 নম্বর বলছে অ্যাফার্মেটিভে a few, নেগেটিভ করার সময় কি লিখতে হবে? not many, তাহলে I have not many friends, তাহলে a few এর পরিবর্তে বসছে কি not many। বুঝতে পেরেছি? এরপর আমরা 13 নম্বর রুলসে লিখেছি, দেখো a little থাকলে নেগেটিভ করার সময় not much, আর 14 নম্বর রুলসে লিখেছি much থাকলে not a little। দেখো উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি I have a little money, a little থাকলে নেগেটিভ করার সময় not much, তাহলে a little এর পরিবর্তে বসেছে not much, a little এর পরিবর্তে বসেছে not much। যদি 14 নাম্বার রুলস অনুযায়ী লিখতে যাই, much থাকবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, I have much money, আমার অনেক টাকা আছে, তাহলে আমি যখন নেগেটিভ করব much এর পরিবর্তে বসবে not a little, I have not a little money, আমার কম টাকা নেই, আমার অনেক টাকা রয়েছে, তাহলে এখানে much এর পরিবর্তে কি বসছে not a little। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর লাস্ট বাট নট লিস্ট 15 নাম্বার রুলস। 15 নাম্বার রুলসে আমি লিখেছি চিরন্তন অর্থবোধক বাক্য। চিরন্তন অর্থবোধক বাক্য মানে হচ্ছে যে বাক্যগুলোর অর্থ কখনো পরিবর্তন হয় না, যেগুলো আমরা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ নামে চিনি। ধরো আমি একটা উদাহরণ দিয়ে লিখতেছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে একটা চিরন্তন সত্য বাক্য লিখতেছি, ধরো হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এই বাক্যটাকে যদি আমার নেগেটিভ করতে হয়, সেই ক্ষেত্রে আমার অর্থের পরিবর্তন না করে নেগেটিভ করতে হবে। কিন্তু আমি যদি এখানে অন্য রুলস ব্যবহার করতে যাই, সেক্ষেত্রে অর্থের পরিবর্তন হয়ে যাবে। যেহেতু এটা চিরন্তন সত্য, এটাকে কোনো প্রকারে অর্থ পরিবর্তন করা যাবে না। সেই ক্ষেত্রে আমার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে বাক্যে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, যেমন এখানে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব বা বি ভার্ব দেওয়া আছে ইজ, সেই টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা বি ভার্বকে সামনে এনে নট করে দিতে হয় ইজেন্ট, ইজ নট এর শর্ট ফর্ম হচ্ছে ইজেন্ট, সামনে এনে নট করে বাকিটা হুবহু লিখে দিয়ে ইজেন্ট হেলথ ওয়েলথ, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাই দিলে আমাদের কাজ শেষ। কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে, তখন তো আমাদের একটু ঝামেলা হবে। সেই ঝামেলার কাজটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যেমন the sun sets in the west, এটাও অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ করতে হবে, এটাও চিরন্তন বাক্য, এটাও চিরন্তন সত্য বাক্য বা চিরন্তন অর্থবোধক বাক্য। এটাকে যদি নেগেটিভ করতে হয়, সেই ক্ষেত্রে আমার থেকে কি করতে হবে, এখানে আমি অক্সিলারি ভার্বটাকে সামনে এনে নেগেটিভ করে বাকি সব হুবহু লিখে দিয়ে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন লিখছি। কিন্তু এখানে তো কোনো প্রকার অক্সিলারি ভার্ব নেই, সেই ক্ষেত্রে আমার একটু রাইট ফর্ম ভার্বস এর সাহায্য নিতে হবে। এই বাক্যটা কোন টেন্সে আছে প্রথমে আমার এটা বুঝতে হবে। এখানে যেহেতু ভার্বের শেষে এস বা ইএস আছে, তাহলে আমি বুঝে নিলাম যে বাক্যটা আছে প্রেজেন্ট টেন্সে। এখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি জানি অক্সিলারি ভার্ব না থাকলে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় তিনটা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, ডু, ডিড, ডাস। এই তিনটা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে ডু ডাস ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ডিড ব্যবহৃত হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। এখন যেহেতু বাক্যটা পড়ে আমরা জানতে পারছি যে বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, সেহেতু আমার হয় ডু বসবে না হয় ডাস বসবে। এখন ডু বসবে না ডাস বসবে সেটা নির্ধারণ করবে বাক্যের সাবজেক্ট বা কর্তা। বাক্যের সাবজেক্ট হচ্ছে দা সান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা একক ব্যক্তি বা একক বস্তু, সেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে বসবে ডাস। এখন আমি তাহলে ডাসকে সামনে এনে নেগেটিভ করে বাকি সবকিছু হুবহু বসিয়ে দেব। দা সান সেটস এর এসটা উঠে যাবে, কারণ এখানে আমি ডাস ব্যবহার করেছি। সেট ইন দা ওয়েস্ট, প্রশ্নবোধক চিহ্ন। তোমরা কি
বুঝতে পেরেছো? আশা করি সবার কোনো সমস্যা থাকবে না অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে। যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আশা করি আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান দিতে। এখন আমি জেএসসি বিশেষ করে আজকে বলেছিলাম আজকের ক্লাসটা আমার মূলত জেএসসি পরীক্ষার্থীদের জন্য, সেহেতু জেএসসি পরীক্ষার্থীদের কিছু কাজ দিব। সেটা হচ্ছে তোমাদের হোম টাস্ক হচ্ছে তোমরা আজ আমি যে 2 ক্লাস ধরে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পড়ালাম সেই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ জেএসসি বোর্ড কোয়েশ্চেন তোমাদের অ্যাডভান্স বই বা টেস্ট পেপার হোক যেখান থেকে পারো, বোর্ড কোয়েশ্চেন 16, 17, 18, 19 অ্যাফার্মেটিভ টু নেগেটিভ গুলোই শুধু এক্সারসাইজ করবে একটা আলাদা খাতায়, এবং পরবর্তীতে যদি যে কোনো দিন দেখা হলে আমার সাথে সে খাতাটা আমাকে দেখাবে যাতে আমি সেগুলো চেক করে দিতে পারি তোমাদের এই যে তোমরা যে হোম টাস্ক গুলো করেছো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সেগুলো হয়েছে কিনা। আচ্ছা শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি তুষার আহমেদ। তোমরা ভালো, ততদিন পর্যন্ত পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, সুরক্ষিত থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।